হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার, হ্যাঁ। येनाक्षरसमम्नायम् अधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। সকলকে শুভ সন্ধ্যা। আমরা আজ বাচ্য পরিবর্তন নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু আমার স্ক্রিনটা একটু বোর্ডটা শেয়ার করে নিই। আচ্ছা, এখানে লিখলে দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। তাহলে আমরা যে বাচ্য পরিবর্তন করব, সে বাচ্য পরিবর্তন করার আগে আমাদের বেসিক কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা যে কোনো বাক্যই লিখতে যাই না কেন, তাহলে সেই বাক্য আর কিছু নয়, কতকগুলি পদের সমষ্টি। এবং সেখানে পদ আমরা ক ধরনের পাই? দু ধরনের পাই। একটা পদকে আমরা বলি সুবন্ত পদ, আর একটাকে আমরা বলি তিঙন্ত পদ। তাহলে এখানে সুবন্ত পদ কোনগুলো? যার শেষে সুপ থাকে তাকে সুবন্ত বলি, আর যার শেষে তিং থাকে মানে তিঙন্ত বলি। এক কথায় সুবন্ত বলতে শব্দরূপ, আর তিঙন্ত বলতে ধাতুরূপ। তাহলে আমরা যদি দেখি যে আমরা যখন বাক্য পাই সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা তিঙন্ত থাকে এবং একাধিক সুবন্ত থাকে। যদি নর্মাল আমরা একটা বাক্য নিই, রাম বেদ পড়ছে, তাহলে তার আমরা সংস্কৃতে কি পাই? রামঃ বেদম পঠতি। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে রামঃ বেদম এই দুটো হলো সুবন্ত পদ বা শব্দরূপ, আর পঠন্তি হচ্ছে আমাদের কি, ধাতুরূপ, মানে এখানে তিঙন্ত পদ, কারণ তীপ প্রত্যয় অন্তে আছে। তাহলে এখানে আমরা তাহলে দু ধরনের পদ পাচ্ছি। তিঙন্ত পদের মধ্যে যে তিঙন্ত যে পদগুলো হয়, সেই পদগুলো আবার দু ধরনের হয়। একটা হচ্ছে আদমনেপদ প্রত্যয় বিশিষ্ট, আর একটা হয় পরস্ময় পদ বিশিষ্ট। যদি তিঙন্তকে আমরা দেখি তাহলে সেখানে কি দেখব? যেমন আমরা দেখি ভবতি, খাদতি, এরকম যেমন দেখি, তেমনি আমরা আর একটা দল দেখি, সেখানে আমরা কি পাই? আত্মনেপদ পাই। যেমন সেবতে, বন্দাতে, লভতে। তাহলে এরকম আমরা পাই। তাহলে এই যে সেবতে, বন্দাতে, লভতে, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় আত্মনেপদ তার রূপ। কেন না, এই যে তি প্রত্যয়, যেটা তিপ্তস ঝি, সিপ্তস থ, মিব্বস মস, এগুলো হচ্ছে পরস্ময় পদ প্রত্যয়। আর ত আতাম ঝ, থাস আথাম ধম, ইট বহি মহিম, এই প্রত্যয়গুলো হচ্ছে আত্মনেপদ প্রত্যয়। আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা বিশেষ করে এসএসসির প্রস্তুতি নিই, অথবা আমরা যেটা বাংলার পরম্পরায় পড়ে আসি, সেখানে আমাদের তিন প্রত্যয়গুলো নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন আমরা মুখস্থ করি তি তস অন্তি, এবং সেটাকেই আমরা প্রত্যয় বলে ভেবে বসি। কিন্তু আদতে যখন আমরা একটা ন্যাশনাল পরীক্ষা দিতে যাচ্ছি, এমনকি আমাদের যখন এখানেও যখন আমরা কোনো অফিসিয়াল পরীক্ষা দিতে যাই, সেখানে তি তস অন্তি এগুলো হচ্ছে শুধুমাত্র মুখস্থ করার উপায়, এগুলো কিন্তু কোনো প্রত্যয় নয়। তাহলে আমাকে যেগুলো যথার্থ প্রত্যয় সেগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই সেখানে তিপ্তস জি, সিপ্তস্থ এগুলোকেই বলতে হবে। তি তস অন্তি এগুলো যদি কোনো কারণে আমরা বলি, সেটা ইন্টারভিউ হোক অথবা লিখিত পরীক্ষাতেই হোক, যদি খুঁজে না পাই, তাহলে সেটা কিন্তু আমাদের অজ্ঞানতা। তাই সেখানে এইটা জানতে হবে যে আমাদের এগুলো হচ্ছে প্রত্যয়। তিপ্তস জি, সিপ্তস্থ, মিব্বস মস, তোমরা পাণিনিয়ম বা শব্দশাস্ত্র খুললে প্রত্যয়গুলি পেয়ে যাবে। এরপরে আমরা যেটা বলছিলাম যে কিছু ধাতু হচ্ছে আত্মনেপদী ধাতু, আর কিছু ধাতু হচ্ছে পরস্মৈপদী ধাতু। আত্মনেপদী ধাতু কোনগুলো? না, যেগুলোর থেকে আত্মনেপদ প্রত্যয় হয়। আর পরস্মৈপদী ধাতু কোনগুলো? সেগুলো যাদের থেকে পরস্ময় পদ প্রত্যয় হয় তাকে পরস্মৈপদী বলে। আমি এই কথাগুলো বলছি কেন? তাই বলার পিছনে কারণ হচ্ছে যে আমাদের বাক্যের স্ট্রাকচারটাকে বুঝতে হবে। তাহলে সেইখানে আমরা যদি বাচ্য পরিবর্তন করতে যাই, আমাদের মেন তিনটে জিনিসের লাগে। মেন তিনটে জিনিস কি? একটাকে বলা হয় কর্তা, একটাকে বলা হয় কর্ম, আর একটাকে বলা হয় ক্রিয়া। কি বলা হয়? কর্তা, কর্ম, আর একটাকে বলা হয় ক্রিয়া। এই তিনটে জিনিস বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে অথবা বাক্য রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য হোক, অথবা
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য হোক বা ভাববাচ্য হোক, যা কিছু হোক না কেন, সেখানে বাক্যের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই বাক্যে আমরা জানি যে বাক্য যখন গঠিত হয়, তাহলে সেখানে সুবন্ত আর তিঙন্ত যখন থাকে, তিঙন্ত ব্যতিরেকে যে সুবন্ত গুলো থাকে সেগুলো বিভিন্ন কারক হতে পারে। সেটা হতে পারে কর্তা, সেটা হতে পারে কর্ম, সেটা করণ, সেটা সম্প্রদান, সেটা অপাদান, এরকম হতে পারে। কিন্তু আমাদের যেই তিনটেতে সব থেকে বেশি ফোকাস রাখতে হয় সেটা হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। তাই প্রথম এই তিনটে আমরা ধরবো। তাহলে কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা প্রথমে আসবো কর্তৃবাচ্যের বাক্য রচনা আমি কিভাবে করব। তাহলে তারা যদি আমি বলি কর্তৃবাচ্য, তাহলে সেটাকে সংস্কৃতে বলা হয় কর্তরি, আর কর্মবাচ্যকে বলা হয় কর্মণি, আর ভাববাচ্যকে বলা হয় ভাবে। তাহলে কর্তরি মানে কর্তৃবাচ্যে, কর্মণি মানে কর্মবাচ্যে, ভাবে মানে ভাববাচ্যে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কর্তরি বা কর্তৃবাচ্য যেটা আমরা বলছি, তাহলে সেটা নিয়ে শিখবো। তা যেটা নিয়ে শিখি না কেন, সেই জন্য তিনটে আমার নিয়ম আছে। তাহলে প্রথম আমি কি বললাম, কর্তা, কর্ম, ক্রিয়া, এই যে তিনটে নিয়ম আছে, এই তিনটে আমরা নোট করে নেব। তাহলে প্রথম নিয়ম হচ্ছে আমার 1 নম্বর নিয়ম, কর্তা প্লাস প্রথমা বিভক্তি, কর্তা প্লাস প্রথমা বিভক্তি। 2 নম্বর নিয়ম হলো আমার কর্ম প্লাস দ্বিতীয়া বিভক্তি। আর 3 নম্বর হলো কর্তার পুরুষ ও বচন অনুসারে ক্রিয়াপদ হয়। ঠিক, তাহলে আমরা কি বললাম যে তিনটে নিয়ম আমাদের মেনলি আছে, কর্তা তার সঙ্গে প্রথমা বিভক্তি, কর্ম তার সঙ্গে দ্বিতীয় বিভক্তি, কর্তা তার পুরুষ ও বচন অনুসারে ক্রিয়াপদ হয়। তাহলে যদি আমরা এখন নর্মালি দেখি যে আমরা একটা মানে শব্দরূপ বা যে কোনো একটা ধাতুরূপ যদি আমরা দেখি, তাহলে সেইখানে আমরা জানি, সকলে জানি, কিন্তু আমি তা সত্ত্বেও মানে আমি এমন ভাবে শুরু করতে চাইছি, কোনো কারণে যদি তার মানে না জানা থেকে থাকে, তাহলে সেও যাতে বুঝতে পারে। আমি সেই জায়গা থেকে বলছি, হয়তো অনেকের প্রথম প্রথম একটু রিপিট হবে, তারপরে গিয়ে দেখবে যে নতুন নতুন অনেক আসছে। তাই আমি সেই হিসাবেই আমি মানে বলছি, যাতে আমার কি হয়, যাতে আমার মানে কোনো অসুবিধাটা না হয়, তার জন্য আমি সেখানে বলছি। আমি যদি নর্মালি রাম শব্দ দেখি, কি শব্দ, রাম শব্দ, তাহলে সেইখানে রাম শব্দের জন্য আমরা একটা টেবিল পাই। কি পাই? টেবিল। তাহলে আমরা যদি একটা নর্মালি টেবিল দেখি, তাহলে আমি একটা টেবিল তোমাদের সামনে রাখছি। আচ্ছা, টেবিলটা তোমাদের কাছে ভিজিবল, তোমরা দেখতে পাচ্ছ টেবিলটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, তাহলে এইখানে আমরা যে একটা চার্ট পাচ্ছি, তাহলে রাম শব্দের নর্মালি রূপ কেমন হয়, রামঃ রামু রামাহ, রামম রামু রামান, রামেণ রামাভ্যাম রামৈহি। আমাদের বাচ্য পরিবর্তন বা বাক্য রচনার জন্য প্রথম তিনটে খুব ভাইটাল। তাহলে এখানে রামঃ রামু রামাহ, এখানে রামঃ কোথাকার রূপ যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে কোথাকার রূপ রামঃ? রাম হচ্ছে প্রথমার এক বচন। রামু কোথাকার রূপ? প্রথমার দ্বিবচন। রামাহা কোথাকার রূপ? প্রথমার বহু বচন। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তৃতীয়ার দ্বিবচন, তাহলে তৃতীয়ার দ্বিবচনে কি রূপ হয়? দেখতে পাচ্ছ টেবিল? রামো। তৃতীয়ার দ্বিবচন, ভালো করে শোনো, তৃতীয়ার দ্বিবচন। যদি বলা হয় দ্বিতীয়ার বহু বচন, তাহলে কি আছে? তাহলে মোটামুটি আমরা যে মানে সেই যে শব্দগুলো যেগুলো আছে বা যে আমাদের শব্দরূপ নিয়ে যে ব্যাপারটা, সেইটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট নেই। ঠিক, তাহলে এখন আমরা যদি ধাতুরূপের একটা আমরা যদি চার্ট দেখি, কার চার্ট? ধাতুরূপের যদি আমরা একটা চার্ট দেখি, তাহলে সেইখানে আমরা দেখতে পাবো আমরা কিরকম রূপ পাই, ভবতি, ভবতঃ, ভবন্তি, এরকম রূপ আমরা পাই না? ভবতি, ভবতঃ, ভবন্তি, হ্যাঁ পাই তো? হ্যাঁ স্যার। বেশ, আমি তোমাদের সামনে একটা রাখছি, তোমরা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ভূ ধাতু, তার রূপ কি আছে? ভবতি, ভবতঃ, ভবন্তি। এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ভবতি, এটা কোথাকার রূপ?
এটা প্রথম পুরুষ এক বচনে। কোথাকার রূপ? প্রথম পুরুষ এক বছর। এক বচন। এক বছর। ভবতঃ প্রথম পুরুষ দ্বিবচন। ভবতঃ কোথাকার রূপ? মধ্যম পুরুষ দ্বিবচন। দ্বিবচন। উত্তম পুরুষের বহু বচনে কি রূপ? ভবামহ। ভবামহ। ঠিক আছে। এরপর আমরা এটা জানি যে যখন আমরা একটা যে কোনো শব্দ যখন নিয়ে নিই, সেই শব্দটা কি দেখে নিই। যেমন রাম শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে যদি রাম শব্দ আমি জানি, তাহলে সে নর শব্দ চালাতে পারবো, বেদ শব্দ চালাতে পারবো, কারণ রূপটার প্যাটার্ন একই যায়। যেমন রামহ রামো রামাহা যায়, তেমনি বেদহ বেদৌ বেদাহা যায়, তেমনি গ্রন্থ গ্রন্থৌ গ্রন্থাহা যায়। তেমনি এখানে ভূ ধাতু তার যেমন ভবতি ভবতঃ ভবন্তি এরকম রূপ হয়। পঠ ধাতুরও কেমন রূপ হয়? পঠতি পঠতঃ পঠন্তি, পঠসি পঠতঃ পঠত, পঠামি পঠাবহ পঠামহ এরকম রূপ হয়, আমরা সকলেই জানি। তাই যখন আমি বাক্য রচনা করব এই জিনিসগুলো আমার লাগবে। তাহলে আমরা এখন দেখো তিনটে জিনিস এখন পেয়ে গেছি। কর্তার সঙ্গে প্রথম বিভক্তি, কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তি, কর্তার পুরুষ ও বচন অনুসারে ক্রিয়াপদ। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে পুরুষ কটা? পুরুষ হচ্ছে তিনটে। কি কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, এবং বাকি যা থাকলো সেটাকে বলা হয় প্রথম পুরুষ। তাহলে আমি আমরা উত্তম, তুমি তোমরা মধ্যম, আর বাকিরা হচ্ছে প্রথম পুরুষ। আর বচন যদি বলা হয় তাহলে সেইখানে একজন হলে এক বচন, দুজন হলে দ্বিবচন বা দুটো বস্তু বোঝালে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে তখন আমরা কি বলি? তাকে বহু বচন। ঠিক আছে। তাহলে এখন আমি একটা নর্মাল বাক্য নিয়ে নিচ্ছি। নর্মাল বাক্য আমার কি আছে? রাম বেদ পড়ছে। নর্মাল বাক্য হচ্ছে আমার রাম বেদ পড়ছে। এই যে বাক্যটা আমি নিলাম রাম বেদ পড়ছে, তাহলে এখানে প্রথমে আমাকে দেখতে হবে কর্তাকে, কর্মকে, ক্রিয়াপদকে। অথবা আমি যদি নিয়ে নিই যে রাম ভাত খাচ্ছে, ঠিক, তাহলে এখানে কর্তাকে রাম। কর্মকে ভাত। অনেকের মনে হবে কর্ম হচ্ছে খাচ্ছে, কিন্তু না, খাওয়াটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে। কর্ম বলতে আমরা ইংরেজিতে যেটাকে অবজেক্ট বুঝি সেটাকেই বলা হয়। তাহলে কর্তা হচ্ছে রাম, ভাত বা বেদ হচ্ছে কর্ম, আর পড়ছে ক্রিয়াপদ, খাচ্ছেও ক্রিয়াপদ। তাহলে আমরা নিয়ম শিখেছি কর্তার সঙ্গে প্রথম বিভক্তি। তাহলে কর্তা যদি রাম হয় তাহলে রামের প্রথমাতে কেমন রূপ হয়? রামহ। আমরা এখানেই ভুল করছি, প্রথমাতে আমি রূপ জিজ্ঞাসা করেছি। রাম শব্দের প্রথমাতে রূপ হয় রামহ রামু রামাহ, তিনটে রূপ হয় রামহ রামু রামাহ। এই যখন আমরা বাক্য রচনা করবো, যদি কোনো কারণে আমাদের অনুবাদ করতে হয়, আমাদের এটাকে রিপিট করেই করতে হবে, না করে আমরা করি বলে আমাদের মানে বাক্য রচনায় ভুল হয়। তাহলে রাম যদি কর্তা হয় তার তিনটে রূপ হবে, কারণ প্রথমা হয় রামহ রামু রামাহ। কোনটা নেব আমি? রামহটা নেব। কেন? তার কারণ রাম একজন আছে বলে আমি এক বছর নেব। তাহলে আমি এখানে নিয়ে নিলাম রামহ। বেশ। কর্ম কে আছে? বেদ। কর্মের সঙ্গে কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। বেদ শব্দ কার মতো যাবে? তাহলে বেদ শব্দ নর শব্দের মতো বা রাম শব্দের মতো। তাহলে যদি আমি রাম ধরে নিই আদর্শ শব্দ, তাহলে রাম শব্দের দ্বিতীয়তে কেমন রূপ হয়? রাম রামু রামান। তিনটেই বলতে হবে আমাকে, রামম রামু রামান। তেমনি তার মতো যাবে বেদ শব্দ, বেদম বেদৌ বেদান। যেহেতু একটা বেদ আছে তাই সেখানে আমরা কি লিখে নেব? বেদম লিখে নেব। ঠিক আছে। একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন প্রশ্ন করব তখনই তোমরা মাইকটা আনমিউট করো, না হলে কি হবে মানে বাকিদের শুনতে অসুবিধা হবে। তাই তোমরা মাইকটা আনমিউট রাখবেন। আমি জিজ্ঞাসা করবো যখন, তখন তোমরা মানে উত্তর দেবে। সবগুলোতে দিলে বাকিদের শুনতে অসুবিধা হবে, তাই ক্লিয়ার আসবে না। তাহলে বেদ শব্দের কি হচ্ছে? বেদম বেদৌ বেদান। যেহেতু একটা তাই আমি এখানে বেদম নিয়ে নিলাম। ক্রিয়াপদ কি? পড়ছে। তাহলে ধাতু কি? পড়া ধাতু। পড়ার ধাতু কি আছে? পট ধাতু। কি ধাতু? পট। এরপরে সেই পট ধাতু রূপ কেমন যায়?
পঠতি পঠতঃ পঠন্তি, পঠসি পঠথः পঠথ, পঠামি পঠাবহ পঠামহ। তার রূপ কি অনুসারে হবে? তাহলে সেখানে নিয়ম দেওয়া আছে আমাদের, কর্তার পুরুষ ও বচন অনুসারে কি হয়? ক্রিয়াপদ হয়। তাহলে আমার এখানে কর্তাকে রাম। রাম। রাম কি পুরুষ? প্রথম তাহলে পুরুষ। পুরুষ এক বচন। এক বাক্যেই সবাই বলে দেবে প্রথম পুরুষ। কিন্তু এখানে আমার একটা মানে দীর্ঘদিন আমার অনুবাদ ক্লাস বা বাচ্চা পরিবর্তন ক্লাস করানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমরা ডিরেক্ট যাবে না, আমি যেমন বলছি সেরকমটা ফলো করবে। যখনই তোমরা ক্রিয়াপদের কর্তা খুঁজবে এবং কর্তার পুরুষ যখন খুঁজবে, এইভাবেই বলবে রাম উত্তম পুরুষ নয়, কেন আমি আমরা নেই। কর্তা মধ্যম পুরুষ নয়, তুমি তোমরা নেই, তাই কর্তা এখানে প্রথম পুরুষ। আমি এটা কেন বলছি, আমরা বাচ্য পরিবর্তন করতে করতে বা অনুবাদ করতে করতে প্রথম পুরুষের করতে করতে এতটাই অভ্যাস খারাপ হয়ে যায় যে উত্তম পুরুষ এলেও আমরা তাকে প্রথম পুরুষ ধরে বাক্য রচনা করে দিই। তাই সবসময় এটা অ্যালার্ট থাকবে, তাই পুরোটা রিপিট করবে, মনে মনে রিপিট করবে যে রাম উত্তম পুরুষ নয়, কারণ আমি আমরা নেই। মধ্যম পুরুষ নয়, তাহলে তুমি তোমরা নয়, তাহলে প্রথম পুরুষ। বচন, এখানে একজন রাম আছে তাই এক বচন, তাহলে আমার দাঁড়ালো প্রথম পুরুষ এক বচন। তাহলে প্রথম পুরুষ এক বচনে কি রূপ হয়? যদি ভূ ধাতু আমি মাদার ধাতু ধরি, তাহলে সেখানে যেমন ভবতি হয়, তাহলে ওখানে কি হবে? পঠতি। আর বাক্য রচনা করার সময়, সব সময় বাক্য রচনা বা অনুবাদ করার সময় বেসিক জিনিসটা খাতায় নোট করে নেবে, যেমন ভবতি ভবতা ভবন্তি, এটা চারটা লিখে রাখবে, যতই তুমি জানো, যতই সহজ হোক এইটা আগে নোট করবে। আর রাম শব্দের প্রথম তিনটে, প্রথমা দ্বিতীয় তৃতীয় নোট করবে, তার সঙ্গে ম্যাচিং করে বাক্য রচনা করবে, তাহলে কোনো ভুল হবে না। তাহলে রামঃ বেদম পড়ছে, তাহলে পট ধাতু, তাহলে কি হবে? কর্তার প্রথম পুরুষ এক বচন, তাহলে প্রথম পুরুষ এক বচনে ভূ ধাতুর কি রূপ আছে? ভবতি। তাহলে এখানে কি রূপ হবে? পঠতি। তাহলে পুরো বাক্য আমরা কি নিয়ে নেবো? রামঃ বেদম পঠতি। ঠিক। তারপর যদি আমাদের বাক্য রচনা সেম বাক্যই রাখলাম, শুধু এখানে বলে দিলাম রাম দুটি বেদ পড়ছে, তাহলে কর্তাকে, তাহলে এই বাক্যটা ভালো করে শোনো। আমার যা বলার মোটামুটি বলা হয়ে গেছে। এরপর আমি যে মানে কিভাবে বাক্য রচনা তোমরা করবে বা মনে মনে কি বলবে বা কি বলে বাক্য রচনা ভালো করে শোনো। রাম বেদ পড়ছে, এখানে কর্তা রাম, কর্ম বেদ, আর ক্রিয়াপদ হচ্ছে পড়ছে। কর্ম যে দুটি বেদ, তাহলে রাম কর্তা, দুটি বেদ কর্ম, পড়ছে ক্রিয়াপদ। নিয়ম হচ্ছে কর্তার সঙ্গে প্রথমা, কর্মে দ্বিতীয়া, কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদ। তাহলে আমার এখানে কর্তা রাম, তার সঙ্গে প্রথম বিভক্তি হবে। রাম শব্দ কার মতো যাবে? ধরে নিলাম রাম শব্দ নরর মতো যাবে। তাহলে নর শব্দের প্রথমাতে কেমন রূপ হয়? নরহ নরৌ নরাহা। রাম শব্দ কেমন যাবে? রামহ রামু রামাহা। তাহলে এখন আমি রামহ রামু রামাহার মধ্যে কোনটা নেব? রামহ নেব, কেন? একজন রাম আছে, তাই নিয়ে নিলাম রামহ। কর্ম কি? দুটি বেদ, তাহলে কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তি হয়, কর্ম আমার বেদ, তাহলে বেদ শব্দ কার মতো যাবে? নর শব্দের মতো। তাহলে দ্বিতীয়তে নর শব্দের কেমন রূপ হয়? নরম নরৌ নরান। তুমি যদি লিখে নাও তাহলে এখানে দেখতে হবে যে রামম রামু রামান। তাহলে বেদ শব্দ বেদম বেদৌ বেদান। কোনটা নেব? কর্ম কি আছে? দুটি বেদ, তাহলে কোনটা নেব? তাহলে বেদৌ। তাহলে রামহ বেদৌ। ক্রিয়াপদ পট ধাতু, তাহলে পট ধাতুর কি হবে? তাহলে পঠতি পঠথ পঠন্তি এরকম হয়। কর্তাকে রাম, তার পুরুষকে উত্তম নয়, কেন? আমি আমরা নেই। মধ্যম নয়, তুমি তোমরা নেই, তাহলে প্রথম পুরুষ। বচন এক বচন, তাহলে পট ধাতুর এক বচনে ভূ ধাতুর কি হয়? ভবতি। তাহলে এখানে কি হবে? পঠতি। এইখানে এক ডাউট অনেকের হতে পারে যে বেদও এখানে কি আছে? দুটি বেদ আছে, তাহলে এখানে পঠতঃ হয়ে যেতে পারে বলে কারো সন্দেহ হতে পারে। কিন্তু এখানে কেন বেদও এখানে দ্বিবচন হওয়া সত্ত্বেও এখানে পঠতঃ কেন হলো না বলতো? তার কারণ নিয়মের মধ্যেই লুকিয়ে আছে। ক্রিয়াপদ কর্তার অনুসারে হয়, কার অনুসারে হয়? তাই কর্মী দ্বিবচন থাক, বহু বচন থাক, এক বচন থাক, ক্রিয়াপদের সময় আমি কর্মের দিকে তাকাবোই না। কর্তৃবাচ্যে কর্তাকে ফলো করা হয় বলেই এর নাম কর্তৃবাচ্য। তার নামে নামকরণ এটা এই কারণেই হয়েছে, কারণ তাকে ফলো করেই সবকিছু হয়। তাহলে এটা কর্তৃবাচ্যের বাক্য, তাই এখানে ক্রিয়াপদ কাকে ফলো করবে? কর্তাকে ফলো করবে।
তাই এখানে যদি আমার এক বচন থাকে, দ্বিবচন থাকে, বহু বচন থাকে, তাতে ক্রিয়াপদে কোনো এফেক্ট পড়বে না। এখন যদি আমার বাক্যটা থাকতো দুজন রাম বেদ পড়ছে, বা যদি থাকতো দুজন রাম বেদগুলি পড়ছে, তাহলে কি হতো? কর্তা কে হতো? রাম। তাহলে কর্তা রাম, কর্ম বেদগুলি, ক্রিয়াপদ পড়ছে। তাহলে দুজন রাম যে কর্তা, রাম শব্দ কর্তার সঙ্গে নিয়ম কি? প্রথম বিভক্তি, কর্মে দ্বিতীয়া, কর্তার পুরুষ বাচন অনুসারে ক্রিয়াপদ। তা রাম শব্দ নরন মতো যাবে, নরহ নরো নরাহা, রামহ রামো রামাহ। কোনটা নেব? রাম। রাম। কেন? দুজন রাম। তাহলে রাম। কর্ম বেদগুলি, তাহলে বেদ শব্দ কর্মে দ্বিতীয় হয়, বেদ শব্দ নরর মতো যাবে, নরম নরৌ নরান। বেদ শব্দের রূপ কেমন? বেদম বেদৌ বেদান। আমি বেদান। সবগুলোই বলবো, সবগুলোই বলেই করব, না বলে করব না। বেদম বেদৌ বেদান। তাহলে এখানে আমার কোনটা লাগবে? বেদগুলি বলা হয়, তাহলে কোনটা নেব? বেদান। বেদান। বেদৌ বেদান। ক্রিয়াপদ কি আছে? পঠ ধাতু। তাহলে পঠ ধাতু রূপ কেমন যায়? পঠতি পঠতঃ পঠন্তি। তাহলে এখানে কার অনুসারে হয়? কর্তার অনুসারে। কর্তা কে? রাম। তার পুরুষ উত্তম পুরুষ নয়, আমি আমরা নেই, মধ্যম পুরুষ নেই, তুমি তোমরা নেই বলে। আর এখানে তাহলে পড়ে রইল প্রথম পুরুষ বচন দ্বিবচন। তাহলে পঠ ধাতু দ্বিবচনে কি হয়? পঠতি পঠতঃ পঠন্তি। কোনটা নিয়ে নেব? পঠতঃ। আবার বাক্য হয়ে গেল রামু বেদান পঠতঃ। তাহলে দেখো বেদান এখানে বহু বচন থাকলেও পঠতঃ এখানে দ্বিবচনই হলো, তার কারণ কর্তায় দ্বিবচন আছে। তাই কর্মে বহু বচন আছে না চার বচন আছে আমার দেখার দরকার নেই, আমাকে দেখতে হবে কর্তায় কি আছে। তাই কর্তায় আমার যেহেতু কি আছে? দ্বিবচন, তাই এখানেও আমার হয়ে গেল পঠতঃ। ঠিক সেরকম না অন্য বাক্য যদি আমি নিই, যে আমি গ্রন্থ লিখছি, আমি গ্রন্থ লিখছি, তাহলে এখানে কি হবে? কর্তাকে অহম গ্রন্থম অহম। কর্তা উত্তম পুরুষ। এখানেই হয়তো তোমরা ভুল করছো, তোমরা নিয়মে যাচ্ছ না। তোমরা নিয়মে না গিয়ে মানে তোমরা যেটা জানো সেটা করতে চাইছো, আর আমরা এইরকম ভাবে করতে যাই বলেই আমাদের বাক্য অনেক সময় কাছে গিয়েও ভুল হয়ে যায়। তোমরা সবসময় নিয়মের উপরে জোর দেবে, মানে বাক্য একটা বাক্য দুটো বাক্য মুখস্থ করে গেলাম, সেটা আমার লেগে গেল, এরকম নয়। মানে তোমরা নিয়মের উপরে জোর, তোমাদের নিয়ম যেটা সেখানে সেটার উপরে জোর দাও। আমি গ্রন্থ লিখছি, নিয়ম কি বলে? প্রথমে আমায় কি করতে হবে? কর্তাকে, কর্মকে, ক্রিয়াকে ডিসাইড করে নিতে হবে। এখন আমি তোমাদেরকে তিনটে পদ দিচ্ছি বলে তোমরা সহজে করে নিচ্ছ, যখন এখানে অন্যান্য কারক প্রবেশ করবে তখন দেখবে গুলিয়ে যাবে। সেজন্য প্রথমে বাক্যে কর্তা কর্ম ক্রিয়াকে আইডেন্টিফাই করো। তাহলে কর্তাকে আমি, কর্মকে গ্রন্থ, ক্রিয়াপদকে লিখছি। তাহলে হচ্ছে কর্তার সময় কি বিভক্তি হয়? প্রথমে বিভক্তি হয়। তাহলে আমি শব্দ কার মতো যাবে? তাহলে আমির জন্য শব্দ হচ্ছে অসমদ শব্দ। তার প্রথম আধা কি রূপ হয়? অহম আবাম বয়ম। আবাম বয়ম। আমি যদি এইভাবে বলে বলে করি আমার সুবিধা হচ্ছে, আমার শব্দরূপ গুলো রিপিট হয়ে যাবে, কোনো কারণে মানে অন্য বচন এলেও আমার মাথায় চলে আসবে, নাহলে কিন্তু আসবে না। তাহলে অসমদ শব্দের অহম আবাম বয়ম, তাহলে কোনটা নেব আমি? এক বচনটা অহম। তাই অহম। কর্মকে গ্রন্থ। গ্রন্থ, তাহলে গ্রন্থে কি হবে? তাহলে কর্মে দ্বিতীয়, তাহলে গ্রন্থ শব্দ কার মতো যাবে? নরম নরৌ নরান, গ্রন্থম গ্রন্থ গ্রন্থান। কোনটা নেব? গ্রন্থম। লিখছি, ধাতু কি? লিখ, তার রূপ কেমন যায়? লিখতি লিখতঃ লিখন্তি, লিখসি লিখত লিখত, লিখামি লিখাবহ লিখামহ। তার লিখ ধাতুর কি হবে? লিখামি। লিখামি। কেন হবে? উত্তম পুরুষ এক বচন। উত্তম পুরুষ এক বচন। তোমরা আবার সেই নিয়ম স্কিপ করছো। ধাতু কি? লিখ ধাতু। তাহলে কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদ হয়। কর্তা কি? কর্তা হচ্ছে আমি, তার পুরুষ উত্তম পুরুষ। কেন? আমি আমরা আছে, বচন এক বচন।
তাহলে লিখ ধাতুর উত্তম পুরুষ এক বচনে কি রূপ হয়? লিখামি। 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 তাই আমরা কি নিয়ে নেব? লিখামি নিয়ে নেব। ঠিক আছে? তাই নিয়ম স্কিপ না করাই ভালো, তাহলে কখনো ভুল হবে না। আর নিয়ম স্কিপ করলে দু চারটা বাক্য তো ঠিক হতে পারে, কিন্তু একটু জটিল বাক্য হয়ে গেলে তখন কিন্তু ভুল হতে পারে। তাহলে এই যে আমরা দেখলাম যে এই ক্রিয়াপদটা, তাহলে এরপরে আমরা একটা নতুন উদাহরণ নিচ্ছি। রাম দশরথকে বন্দনা করছে। রাম দশরথকে বন্দনা করছে। তাহলে এখানে ক্রিয়াপদ আমাদের কর্তা কে আছে? রাম। রাম। কর্ম কি? রাম। দশরথ। দশরথ। আর ক্রিয়াপদ হচ্ছে বন্দনা বন্দনা করছে। করছে। বন্দনা করছে। তাহলে কর্তার সঙ্গে প্রথমা, তাহলে রামহ রামু রামাহ, তাহলে আমি কি নিয়ে নিলাম? রামহ নিয়ে নিলাম, রামহ। তারপরে কি আসছে? কর্মকে দশরথ। দশরথ কার মতো জানে? নরর মতো। নরম নরৌ নরান দ্বিতীয়া। দশরথম দশরথৌ দশরথান, কি নেব? দশরথম। বন্দনা করছে। ধাতু কি? বন্দ ধাতু, আত্মনেপদী ধাতু। তাহলে তার সেবতের মতো রূপ যায়। সেবতে সেবেতে সেবন্তে, তেমন বন্দতে বন্দেতে বন্দন্তে। এখানেও সেম প্যাটার্ন। রাম উত্তম পুরুষ না, আমি আমরা নেই। মধ্যম পুরুষ না, তুমি তোমরা নেই। প্রথম পুরুষ, বচন এক বচন। তাহলে বন্ধ ধাতুর কি রূপ হয়? বন্দতে বন্দেতে বন্দন্তে। তাহলে কোনটা নেব? বন্দতে। বন্দতে। ঠিক আছে? তাহলে আত্মনেপদ থাকলেও সেম প্যাটার্নে আমার চলবে। কর্তার পুরুষ আর বচন অনুসারে কি হবে? ক্রিয়াপদ হবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে যদি কর্তৃবাচ্য হয়, তাহলে সেইখানে ধাতু যেটা হবে, আত্মনেপদী হলে আত্মনেপদের রূপ হবে, পরস্মৈপদী হলে পরস্মৈপদের রূপ হবে। এটাতে কর্তৃবাচ্যে চলে। এরপর আমরা দ্বিতীয় যে বাচ্য আছে আমাদের কর্মবাচ্য, যেটাকে আমরা কর্মণি বলি, সেইখানে কর্মবাচ্যে সেখানে আমাদের সবসময় ধাতুর থেকে আত্মনেপদ প্রত্যয়ী হয়। তাই আত্মনেপদ পরস্মৈপদের ঝামেলাটা শুধুমাত্র কোথায়? কর্তৃবাচ্যে। কোথায় নেই? কর্মবাচ্যে নেই। কর্মবাচ্যে সবসময় আত্মনেপদী হয়। সবসময় কি হয়? আত্মনেপদী হয়। তাহলে কর্মবাচ্যের আমাদের নিয়ম আবার সেম নিয়ম। কর্তার সঙ্গে তৃতীয়া বিভক্তি। কর্তার সঙ্গে কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। কর্মের সঙ্গে প্রথমা বিভক্তি। আর 3 নম্বর নিয়ম হচ্ছে কর্মের পুরুষ ও বচন অনুসারে ক্রিয়াপদ হয়। তাহলে এখানে কর্মের পুরুষ ও বচন অনুসারে কেন বলা হলো? এই বাচ্চার নাম কি? কর্মবাচ্য। কারণ এই বাচ্চের হেড কে? কর্ম। তাহলে যে প্রধান হয় তার অনুসারেই ক্রিয়াপদ হয়। আগেরটা কর্তৃবাচ্য কেন ছিল? কর্তার অনুসারে ক্রিয়াপদ হচ্ছিল। এই বাচ্চটা কর্মবাচ্য কেন? এখানে ক্রিয়াপদ কার অনুসারে হবে? কর্ম অনুসারে। এখানে ক্রিয়াপদ মানে যে যেমন আমাদের কর্তৃবাচ্যে ক্রিয়াপদ আমরা রেডিমেড পাচ্ছিলাম, মানে পচতি পঠতি খাদতি লিখতি বন্দাতে সেবতে। কর্মবাচ্যে নিয়ম হচ্ছে এখানে ক্রিয়াপদ রেডিমেড পাওয়া যায় না, এখানে ক্রিয়াপদ বানাতে হয়। কিভাবে বানাতে হয়? তার নিয়ম হচ্ছে, বানানোর নিয়ম হচ্ছে রেডিমেড শার্ট পাওয়া যায় না, এখানে মানে সেলাই করাতে হয়। তাহলে ধাতু, তার সঙ্গে ইয়, তার সঙ্গে তে লাগাতে হয়। তার ফলে যেটা হয় সেটাই হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়াপদ। তাহলে এখন ধরে নাও যাওয়া অর্থে, তাহলে কর্তৃবাচ্যে কি রূপ হয়? গচ্ছতি। কর্তৃবাচ্যে কি রূপ হয়? গচ্ছতি। গচ্ছতি। তেমনি আরো অন্যান্য পঠতি লিখতি হাসতি বদতি এরকম হয়। এইখানে ক্রীডতি, এখানে কি হয়? ধাতুটা নিতে হবে। তাহলে যাওয়া অর্থে ধাতুটা কি? যাওয়া অর্থে ধাতু কি? গচ্ছতি।
গম ধাতু, গম্যতে তার সঙ্গে কি লাগাতে হবে? ইয় ইয়, উঞ্জ আর তে তে। তাহলে যোগ বললে আমার কি রূপ হবে? গম্যতে গম্যতে। তাহলে আমাকে এইরকম করে রেডিমেড তৈরি করে নিতে হবে। যেমন ধরো দেখা হতে বলে দেখছে, তো ধাতু কি? দৃশ ধাতু। পশ্চাতে যে না, দৃশ্যতে তো পশ্চাতি তো রূপ হয়, ধাতুটা কি? দৃশ। পশ্চাতি তো কর্তৃবাচ্যে হয়, কিন্তু আদৌ ধাতুটা কি? দৃশ ধাতু। তার রূপ হয় পশ্চাতি, সেটা আলাদা কথা। তার দৃশ ইয়তে লাগালে কি হবে? দৃশ্যতে দৃশ্যতে। পট ধাতু, পঠতি, পট ইয়তে যোগ করলে কি হবে? পঠ্যতে পঠ্যতে। তেমন হস্যাতে, লিখ্যাতে। তাহলে এগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো কিভাবে তৈরি করতে হবে। আর এই রূপগুলো কেমন যাবে? যেহেতু আদমনের পদ, তাই সবই কার মতো যাবে? সেবতের মতো রূপ যাবে। কার মতো রূপ যাবে? সেবতে। তাহলে এই যে পঠ্যাতে হলো, তাহলে পঠ্যাতে চারটা কেমন যায়? চারটা হচ্ছে এরকম: পঠ্যাতে, পঠ্যেতে, পঠ্যান্তে, পঠ্যাসে, পঠ্যেথে, পঠ্যাধ্বে, পঠ্যে, পঠ্যাবহে আর পঠ্যামহে। ঠিক আছে, যখন লাগিয়ে সেবতের মতোই রূপ যায়। পঠ্যাতে হলো, এবার তারপরে এবার বাকিটা এরকম কপি পেস্ট করে চালাতে হয়। পঠ্যেতে, পঠ্যান্তে। তার মানে গম্যতে হলে গম্যতে, গম্যেতে, গম্যন্তে, গম্যসে, গম্যেথে, গম্যধ্বে, গম্যে, গম্যাবহে, গম্যামহে। এমনকি যদি ধাতুটা আত্মনেপদ হয়, তার সঙ্গেও সেম করতে হয়। ধরে না সেব ধাতু, সেব ধাতু আত্মনেপদে হলেও কর্তৃবাচ্যে কি রূপ হয়? সেবতে রূপ হয়। কি রূপ হয়? সেবাতে সেবতে অথবা বন্দতে। এটাই যখন কর্মবাচ্যে আসবে তখন কি হয়ে যাবে? সেব ধাতু, সেব্রিয়াতে তার সঙ্গে ইয়, তার সঙ্গে তে যোগ করলে কি হবে? সেব্যাতে। তাহলে এটা কিন্তু পার্থক্য আছে। ওটা হচ্ছে সেবতে, আর কর্মবাচ্য হচ্ছে সেব্যাতে। বন্দাতে, এখানে বন্দিয়াতে। তাহলে এখানে জফলাটা কিন্তু এক্সট্রা হচ্ছে আমাদের। তাহলে এখন আমরা উদাহরণ নিয়ে নেবো, যে উদাহরণটা আমরা নিয়েছিলাম। আমরা আগে ফিরে যাই। রাম বেদ পড়ছে, রামঃ বেদম পঠতি। তাহলে তার যদি কর্মবাচ্য করি তাহলে কি হবে? তাহলে কর্তায় কি বিভক্তি? তৃতীয়া তৃতীয়া। তাহলে রাম শব্দের তৃতীয়াতে কেমন রূপ যাবে? নরেন নরাভ্যাম নরৈহি, রামেন রামাভ্যাম রামৈহি। তাহলে কোনটা নেব? রামেন রামেন। বেদ কর্ম, কর্মের সঙ্গে কি বিভক্তি যোগ হয় বলা হয়েছে? প্রথমা। তাহলে বেদ শব্দ প্রথমাতে নরের মতো যাবে, নরহ নরৌ নরাহ, বেদহ বেদৌ বেদাহ। পুরোটা বলবে। বেদ একটা আছে বলে কি নিয়ে নেব? বেদাহ। পড়ছে ক্রিয়াপদ, তাহলে প্রথমে ক্রিয়াপদটা বানিয়ে নিতে হয়। তাহলে পড়া ধাতু কে আছে? পট ধাতু। কি ধাতু? পট। তার সঙ্গে ইয়া যোগ করো, তে লাগিয়ে নাও, তাহলে কি হবে? পঠ্যাতে। তার চাল রূপ সেবতের মতো চলবে। তাহলে এখন কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদ হয়, তাই তো? কর্মের পুরুষ এক্স্যাক্টলি। আমরা এখন কর্তৃবাচ্যে করছি না, এখন কি বাচ্চে করছি? কর্মবাচ্যে। তাহলে কর্মবাচ্যে কার অনুসারে ক্রিয়াপদ হয়? তাহলে এখানে কর্তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে কর্মকে বেদ। তার পুরুষ উত্তম নয়, মধ্যম আমরা নিই, মধ্যম নয় তুমি তোমরা নিই। তাহলে প্রথম পুরুষ, বচন এক বচন। তাহলে কি রূপ হয়ে যাবে? পঠ্যাতে। কি রূপ হয়ে যাবে? তার পরের বাক্য আমার কি ছিল? রামঃ বেদৌ পঠতি। তাহলে কর্তা রাম, তার সঙ্গে কি বিভক্তি? তৃতীয়া। তাহলে রামেন রামাভ্যাম রামৈহি। কোনটা নেব? রামেন। বেদ কর্ম, দুটি বেদ, কর্মে প্রথমা। বেদঃ বেদৌ বেদাহ। দুটি বেদ কি হবে? বেদৌ। তাহলে এখানে কর্মবাচ্যে কি করতে হয়? ক্রিয়াপদ বানিয়ে নিতে হয় পঠ ইয়াতে, পঠ্যাতে। তাহলে এখানে কি করব?
কর্ম অনুসারে কর্ম অনুসারে করবো। কর্ম কি? বেদ। কর্ম হচ্ছে বেদ। পুরুষ উত্তম নয়, আমি আমরা নয়, মধ্যম নয়, তুমি তোমরা নয়, পুরুষ প্রথম পুরুষ, বচন দ্বিবচন। তাহলে পঠ্যতে, পঠ্যেতে, পঠ্যন্তে, কোনটা নেব? পঠ্যেতে। পঠ্যেতে। কি হবে? দুজন রাম বেদগুলি পড়ছে, তাহলে কি হবে? রামেন রামাভ্যাম রামৈহি, তাহলে রামাভ্যাম। কর্মকে বেদ, কর্মে প্রথমা। রামঃ রামো রামাঃ, বেদঃ বেদৌ বেদাঃ। তাহলে বেদ বহু বচন আছে, তাই কি নিয়ে নেব? বেদাঃ। বেদাঃ। ক্রিয়াপদ পঠ ইয়তে, পঠ্যতে, কর্মের পুরুষ বচন। কর্ম হচ্ছে বেদ। উত্তম পুরুষ নয়, আমি আমরা নেই, মধ্যম পুরুষ নয়, তুমি তোমরা নেই, প্রথম পুরুষ বহু বচন। তাহলে পঠ্যতে, পঠ্যেতে, পঠ্যন্তে, কোনটা নেব? পঠ্যন্তে। পঠ্যন্তে। ঠিক। আমি গ্রন্থ লিখছি, তাহলে কি করব? কর্তা আমি, তার তৃতীয়া, কর্তায় তৃতীয়া, ময়া আবাভ্যাম अस्माभिः, তাহলে কি করব? ময়া, ময়া। যেহেতু একজন আছে। কর্মে প্রথমা গ্রন্থ, গ্রন্থঃ গ্রন্থৌ গ্রন্থাঃ, তাহলে গ্রন্থঃ। ধাতু কি? লিখ ধাতু, তার কি কর্তা বানিয়ে নিতে হবে, তাহলে লিখ ইয়তে, লিখ্যতে। লিখ্যতে। স্যার নমস্কার। তাহলে স্যার কি হবে? ক্রিয়াপদ। স্যার একটা প্রশ্ন ছিল এখানে। বলছি, আগে শেষ করি, প্রশ্ন নেব। তাহলে কি ক্রিয়াপদ কি হচ্ছে? কর্মের পুরুষ বচন অনুসারে। তাহলে কর্মকে গ্রন্থ, আর পুরুষ কি? উত্তম নয়, মধ্যম নয়, প্রথম পুরুষ। প্রথম পুরুষ। বচন এক বচন, তাই এখানে কি হয়ে যাবে? লিখ্যাতে হয়ে যাবে। কি হয়ে যাবে? লিখ্যাতে। এখানে এই যে আমি গ্রন্থ লিখছি, এইটা দেখে যখন ডিরেক্ট আমি কর্মবাচ্যে করতে যাবো, এই আমিটা এমন মাথায় ঢুকে যাবে, আমি উত্তম পুরুষেই ক্রিয়াপদ করে দেব। কিন্তু এখানে কি উত্তম পুরুষে ক্রিয়াপদ হবে কর্মবাচ্যে? হবে না, কারণ কর্মবাচ্যে কাকে ফলো করে? ক্রিয়াপদ কর্মকে ফলো করে, কিন্তু উত্তম পুরুষে নেই। তার জন্য নিয়মকে ফলো করবে, নিজের মাথাকে নয়। যে আমি আছে মানে উত্তম পুরুষটা থেকে বেরিয়ে আসতে হবে, দেখতে হবে কোন বাচ্চা আছে, তার অনুসারে আমাকে করতে হবে। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন ছিল বলো। স্যার নমস্কার। বলছিলাম এখানে ইয়টা কি ইয়ক প্রত্যয় এইভাবে আছে নাকি অন্যভাবে? ইয়ক প্রত্যয়। ইয়ক ইয়ক প্রত্যয় ইয়ক না? ইয়ক প্রত্যয়। আচ্ছা ঠিক আছে, এটাই সংশয় ছিল। থ্যাংক ইউ স্যার। ময়া গ্রন্থ লিখ্যতে, তাহলে বুঝতে পারছো? এবার আমি একটা বাক্য, তাহলে তোমরা এখন কর্তৃবাচ্য কর্মবাচ্য শিখে গেছো। তাহলে এখন আমার একটা বাক্য থাকছে, আমি তোমাদের বা তোমাদেরকে দেখছি, তার কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। তাহলে কর্তৃবাচ্য কি হবে? কর্তায় প্রথম। তাহলে কর্তা হচ্ছে আমি, তাহলে কি করব? অহম। যুষ্মান। তাহলে তোমাদেরকে, কর্মকে তোমাদেরকে। তোমাদেরকে, শব্দ কি? যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দের কর্মের সঙ্গে কি বিভক্তি যোগ হয়? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া। তাহলে যুষ্মৎ শব্দের দ্বিতীয়াতে কি রূপ হয়? তাম যুবাম যুষ্মান। ত্বাম ইউবাম ইউষ্মান। তাহলে এখানে কি নিয়ে নেবো আমরা? ত্বাম নেব, ইউবাম নেব, না ইউষ্মান নেব? ইউষ্মান নিয়ে নিলাম। তারপরে দেখছি, কি হবে? কেন হলো? কেন পশ্চামে কেন হলো? কর্তা অনুসারে হবে। কর্তা উত্তম অনুসারে হবে। তাহলে কি হবে? কর্তা উত্তম পুরুষের আছে, তাই পশ্চামে হবে।
শুধু উত্তম পুরুষ আছে বলি পশ্যামি হবে, তাহলে কেন উত্তম পশ্যামহ পুরুষে হবে? উত্তম পুরুষে এক বচন উত্তম আছে। পুরুষে হ্যাঁ, এক বছর। তাহলে কমপ্লিট করতে হবে। ওই রকম উত্তম পুরুষ আছে বললে হবে না। আমরা আছে তাই এখানে উত্তম পুরুষ একজন আছে তাই এক বচন, তাই আমি কি নিল পশ্যামি, অহম ইউষ্মান পশ্যামি। বেশ, কর্মবাচ্যে কি হবে? কর্মের নিয়ম কি? ময়া কর্মবাচ্যের নিয়ম কি? তৃতীয়া বিভক্তি। কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া বিভক্তি, হ্যাঁ, কর্মে প্রথমা বিভক্তি কর্মে আর প্রথমা, আর সরে কর্ম অনুযায়ী ক্রিয়া। কর্ম কর্মের অনুযায়ী কি অনুযায়ী? পুরুষ ও কর্ম অনুযায়ী বচন। বললে হবে না। পুরুষ আর বচন, কর্মে অনেক পুরুষ ও কিছু বচন আছে, অনুযায়ী। লিঙ্গ আছে, বিভক্তি আছে, বচন আছে, সেখানে কি অনুসারে হবে? পুরুষ এবং বচন। পুরুষ আর বচন। তাহলে অহম তার কর্তায় তৃতীয়া, তাহলে অসমত সালের তৃতীয়াতে কি রূপ হয়? ময়া শুধু ময়াই রূপ হয়? ময়া আবার আভ্যাম অস্মাভি। কোনটা নেব? ময়া। ময়া ময়া। বেশ, কর্ম কে আছে? যুষ্মাৎ শব্দ তোমাদেরকে কর্মের সঙ্গে কি হয়? দ্বিতীয় প্রথমা হবে এখানে। প্রথমা। প্রথমা তার যুষ্মৎ শব্দের প্রথমাতে কি রূপ হয়? ত্বম যুবাম জুয়ম। তাহলে কোনটা নেব? জুয়ম নেব। দুইম বানান কি? অন্তঃস্থ দীর্ঘ উকার অন্তঃস্থ ময়হস্য। বেশ, ময়া ইউয়ম হস্যকার না দীর্ঘ উকারই হয়। পশ্যামি, এরপরে কি করব? 30 মধ্যম পুরুষ বহুবচন। দৃশ মধ্যম পুরুষ বহু বচন, তার মানে কি? না সরি স্যার, ওটা ভুলে গেছে। দৃ, মানে য় আর দে। হ্যাঁ, ব্রিজ ধাতুর সাথে য় যোগ করতে হবে। আগে ক্রিয়াপদরা তৈরি করবো। ইয়তে হ্যাঁ। যোগ করে আমার রূপটা হবে দৃশ্যতে। এরপরে একে কার মতো চালাবো? এবার কর্ম। শিব ধাতুর মতো চলে যাবে, সেবাতুর মতো। তাহলে কর্ম, তাহলে কর্ম কি এখানে? জুম। দুইয়ম। তার অনুসারে হবে, তাহলে তার অনুসারে কি হবে বলো? দৃশ্য ধে হবে। এই তো তোমরা নিয়ম, তোমরা সবসময় নিয়ম কেন স্কিপ করো? মধ্যম পুরুষ বহুবচন। তাহলে তোমাকে আগে তো নিয়মটা ফলো করো না। সেখানে কি বলা হয়েছিল? কর্মের পুরুষ বচন অনুসারে। কর্ম কে? ইউয়ম। তার পুরুষ কে? মধ্যম পুরুষ। উত্তম পুরুষ নয়, উত্তম পুরুষ নয়। আমরা নেই পুরুষ বলি। নয়। তোমরা এখানে আছে তাই মধ্যম পুরুষ। বচন অনেকজন আছে তাই বহু বচন। তোমাদেরকে তাই মধ্যম পুরুষ বহু বচন। তাই দৃশ্যতের কি রূপ হয় মধ্যম পুরুষে? দৃশ্য সে, দৃশ্যে থে, আর দৃশ্যধ্বে। তাহলে কি রূপ হবে? দৃশ্যধ্বে। তাহলে ময়া ইউয়ম দৃশ্যধ্বে। তোমরা এটা যখন করতে পারছো, তার মানে তোমরা কর্তৃবাচ্য আর কর্মবাচ্য শিখে গেছো। এটাই হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্যের মেন জিনিস। যদি এই 6টা নিয়ম মনে রাখতে পারো, তিনটে, তাহলে কর্তৃবাচ্য আর কর্মবাচ্যে কোনো সমস্যা থাকবে না। এবার আরেকটা আমাদের যেটা বাচ্য আছে, সেটা হচ্ছে ভাব বাচ্য। সেটাকে কি বাচ্য বলা হয়? ভাব বাচ্য। ভাব বাচ্য। ভাব বাচ্য মানে কি? যে কোনো বাক্যে যদি কর্ম না থাকে, তার বাচ্য পরিবর্তন করতে দেওয়া হয়, তখন তাকে ভাব বাচ্য বলা হয়। ধরে নাও আমি তোমাদেরকে দেখছি না, তোমাদেরকে বাদ দিয়ে যদি আমি বাক্যটা শুই না আমি দেখছি, তাহলে তাকে আমি কি কর্মবাচ্য বলতে পারতাম? বলতে পারতাম না। কেন? সেখানে কর্ম নেই। তাহলে সেখানে ভাব বাচ্য করো বলা যায়। অকর্মকের ক্ষেত্রেও হয়, সকর্মকের ক্ষেত্রেও কর্ম না থাকলে তাকে ভাব বাচ্য বলা হয়। তাহলে আমি দেখছি যদি এখানে বলা হয়, তাহলে ভাব বাচ্য কি হবে? তাহলে এখন যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই যে কর্তৃবাচ্যে আমরা কি নিয়ম দেখেছিলাম? কর্তার সঙ্গে প্রথম বিভক্তি, কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তি, কর্তার পুরুষ ও বচন অনুসারে ক্রিয়াপদ দেখেছিলাম না? দেখিনি নিয়ম? হ্যাঁ স্যার। কর্মবাচ্যে দেখেছিলাম কর্মের সঙ্গে কর্তার সঙ্গে তৃতীয়া, কর্মের সঙ্গে প্রথমা, কর্মের পুরুষ ও বচন অনুসারে ক্রিয়াপদ। এই দুটো নিয়ম আশা করি বুঝে গেছো। হ্যাঁ স্যার। এই দুটো নিয়ম থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে প্রথমা যার সঙ্গে থাকে তার অনুসারে কি হয়? ক্রিয়াপদ। যদি ভালো করে দেখো, কর্তৃবাচ্যে প্রথমা কার সঙ্গে ছিল?
কর্তার সঙ্গে ছিল, তাই তার অনুসারে ক্রিয়াপদ হয়েছে। কর্মবাচ্যে প্রথমা কর্মের সঙ্গে ছিল, তাই কর্মের অনুসারে ক্রিয়াপদ হয়েছে। তাই প্রথমা যার সঙ্গে থাকে ক্রিয়াপদ সবসময় কাকে ফলো করে? প্রথমাকে ফলো করে। প্রথমাকে ফলো করে। ঠিক আছে, তারা যেটা যে বাচ্চে যার নিয়ম, যেখানে প্রথমা থাকবে তার অনুসারেই করবে। কর্মবাচ্যে কর্মে থাকে তাই কর্ম অনুসারে হয়, কর্তৃবাচ্যে কর্তায় থাকে তাই কর্তা অনুসারে হয়। এখন ভাববাচ্যে, তাহলে ভাববাচ্যের নিয়ম কি? ভাববাচ্যের নিয়ম হলো কর্তায় প্রথম বিভক্তি, কর্তায় তৃতীয় বিভক্তি। কি বিভক্তি? কর্তায় তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি। আর কর্ম তো এখানে নেই, তাই কর্মের জন্য কোনো নিয়ম থাকবে না। ঠিক, তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের নিয়ম হচ্ছে এটা সবসময় প্রথম পুরুষের এক বচনই হয়। সবসময় কে প্রথম পুরুষ এক বচনই হবে। কেন হবে? এর কখনো পরিবর্তন হয় না। প্রথম পুরুষ দ্বিবচন কখনো হবে না, প্রথম পুরুষের এক বচনই হবে। এরকম কেন হয় বলতো? কারণ প্রথমা যার সঙ্গে থাকে তার অনুসারে ক্রিয়াপদ হয়। ভাববাচ্যে কার সঙ্গে কি প্রথমা থাকে? না, তাই এখানে ফলো করার মতো কেউ নেই। তাই এখানে ক্রিয়াপদ সবসময় কর্তা এক বচনে থাক, দ্বিবচনে থাক, বহু বচনে থাক, তার সঙ্গে তৃতীয়া আছে, তাই ক্রিয়াপদ তো তাকে ফলো করবে না। তাহলে ক্রিয়াপদের কেউ নেই যখন, বাই ডিফল্ট সেখানে প্রথম পুরুষের এক বচন হবে। আর সেটাও ক্রিয়াপদটা প্রথম পুরুষেরই এক বচন হবে, অন্যান্য হবে না। কারণ পুরুষ যে মানে মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ হবে, তার জন্য ফলো করার জন্য কাউকে লাগবে, প্রথমতা কারোর সঙ্গে নেই। তাহলে বাই ডিফল্ট বাই ডিফল্ট কে প্রথম পুরুষের এক বচন হয়। আর এখানেও ক্রিয়াপদরা বানিয়ে নিতে হয়, এখানেও ডিরেক্ট পাওয়া যায় না, আত্মনেপদই হয়। তাহলে এখানেও পঠ্যাতে, লিখ্যাতে, গম্যতে এটাই হয়, কিন্তু এখানে নিয়ম একটাই, প্রথম পুরুষের এক বচনই হয়। তাহলে যদি ভালো করে দেখো, এই যে অহম, আমি তোমাদেরকে দেখছি, তোমাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় আমি দেখছি, তাহলে ভাববাচ্যে কি হবে? কর্তায় তৃতীয়া, ময়া ময়া দৃশ্যতে কি হবে? দৃশ্যতে, সবসময় দৃশ্যতে হবে। যদি আমি বলতাম আমরা দুজন দেখছি, তাহলে কি হতো? আবাভ্যাম দৃশ্যতে। যদি বলতো আমরা দেখছি, তাহলে কি হতো? আসমাভিহি দৃশ্যতে। এখানেও আসমাভি দৃশ্যতে। এখানে কিন্তু কখনো দৃশ্যতে চেঞ্জ হতো বা হবে না। কেন হবে না? তার কারণ কর্মই নেই, কাকে ফলো করবে? তাই এখানে যে কোনো পুরুষ যে কোনো বচনে কর্তা থাকুক না কেন, ক্রিয়াপদ সবসময় ভাববাচ্যে প্রথম পুরুষের এক বচনেই হয়। ঠিক আছে, আর কর্তৃবাচ্যে কর্তা অনুসারে হয়, কর্মবাচ্যে কর্ম অনুসারে হয়। ঠিক আছে, তাহলে আমরা কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এই তিনটে আমাদের কাছে বেসিক ক্লিয়ার হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার। ঠিক, হ্যাঁ বলো, বলো প্রশ্ন কি আছে বলো। স্যার আমি দেখছি, ভাববাচ্যটা একটু বলবে? আচ্ছা দাঁড়া, একটা একজন করে নি। হ্যাঁ বলুন। স্যার আমি দেখছি, এটা কি স্যার মানে কর্তৃবাচ্যকে প্রয়োগ করা যাবে না? হ্যাঁ যাবে না কেন? অহম পশ্যামি, ঠিক আছে স্যার। এটা তো করাই যাবে। সেখানে কর্তা থাকলে কর্তার নিয়ম, কর্তৃবাচ্যের নিয়ম কি আছে? কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, আর কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদ। যদি কর্ম না থাকে তাহলে কর্মের নিয়মটা লাগবে না, বাকি দুটো নিয়ম লাগবে। কর্তৃবাচ্য হবে না আমি তো বলছি না, আমি ভাববাচ্য বোঝাতে ভাববাচ্যটা বলেছি। ঠিক আছে, সব বাক্যেরই কর্তৃবাচ্য হয়। কর্ম থাকলে কর্মবাচ্য হয়, কর্ম না থাকলে সেখানে ভাববাচ্য হয়। তাই কর্ম আর ভাবদা মানে কর্মবাচ্য হলে ভাববাচ্য হবে না, ভাববাচ্য হলে কর্মবাচ্য হবে না। এই দুটোর বিরোধ আছে, কর্তৃবাচ্যের সঙ্গে কারো বিরোধ নেই, কর্তৃবাচ্য সবার হয়। ঠিক আছে, কর্তৃবাচ্যের সাথে কর্মবাচ্য হতে পারে, আবার ভাববাচ্য হতে পারে। একটা যে কর্মবাচ্য সে ভাববাচ্য হতে পারে না, কারণ কর্ম আছে বলে তো কর্মবাচ্য হয়েছে না। ও আচ্ছা। যদি কর্ম না থাকে তবেই কি বাচ্চা? ভাববাচ্য। আর ভাববাচ্য যে হচ্ছে সে কখনো কর্মবাচ্য হবে না, কারণ কর্ম থাকলে সেটা তো কর্মবাচ্যই হয়ে যেত। আচ্ছা স্যার, মানে কর্তৃবাচ্য আর হচ্ছে কর্ম নেই বলেই তাকে ভাববাচ্য বলা হচ্ছে। আদতে কর্তৃবাচ্য কর্মবাচ্য দুটোই। এবার যেখানে কর্ম নেই তার জন্য বলা হচ্ছে ভাববাচ্য। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল,
ভাববাচ্চে বললেন যে সকর্মক অকর্মক হলেও হবে, কি একটা বললেন বুঝতে পারলাম না ওটা তখন। আমি বললাম যে এখনো মনে হতে পারে যে সকর্মক যে ধাতু, হ্যাঁ, তার তো কর্ম আছে, তার কি করে ভাব বাচ্চে হবে? কর্ম না থাকলেই তো ভাব বাচ্চে হয়, তাহলে সকর্ম ধাতুর কর্ম না থাকলে কি করে হবে? তাহলে সকর্মক হোক আর অকর্মক হোক, বাক্যে যদি উল্লেখ থাকে তবেই সেখানে কি হবে? কর্ম বলে ধরা হবে। বাক্যে যতক্ষণ উল্লেখ নেই, সে সকর্মক হলেও তাকে কর্ম ধরা হবে না, তাই তখন তার ভাব বাচ্চেই হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেশ, স্যার আমরা স্যার আরেকটা প্রশ্ন, অকর্মক মানে তো সেখানে কর্ম নেই, তাই তো? মানে অকর্মক মানে যার কর্ম হয় না, অকর্মক কর্ম নেই না, তার কর্ম হয় না। আচ্ছা, আর সকর্মক মানে কর্ম হয়। হ্যাঁ, মানে সকালে যেমন ধরো এই যে অহম গ্রামম গচ্ছামি, তার বদলে আমি বলতে পারি অহম গচ্ছামিও বলতে পারি, তাহলে এটা হ্যাঁ, সকর্মক হলেও কর্ম নেই। কিন্তু আচ্ছা। যেমন ধরো ভবতি, যেমন ধরো ভবতি, তার হুম, ভবতির কি তুমি চাইলে কর্ম করতে পারবে? না না রামহ ভবতি বলতে পারবে, কিন্তু রামহ গ্রামম ভবতি বলতে পারবে কি? না স্যার। তাহলে যার কর্ম হয় না সেই কি অকর্ম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা স্যার ভাব কর্তৃ, বাচ্চাটা বুঝতে পারলাম না। আরে ভাব বাচ্চা বুঝতে পারলো না? ভাব বাচ্চা কি বোঝার মতো মানে কঠিন কি আছে? এখানে বলা হলো নিয়ম, দেখো কর্তার সঙ্গে কি বিভক্তি বললো? তৃতীয় বিভক্তি। আর ক্রিয়াপদ সবসময় প্রথম পুরুষ কর্মবাচ্যের মতো, কর্মবাচ্য যেমন প্রথম অনুসারে হয় বা কর্ম অনুসারে হয়, এখানে কাউকে অনুসরণ করে না, বাই ডিফল্ট প্রথম পুরুষের এক বচন হয়। যে কোনো বাক্য নিয়ে না, তুমি একটা বাক্য, তুমি একটা বাক্য বলো আমাকে, যে কোনো বাক্য বলো তুমি। যেমন ধরো আমি তোমাকে সহজ করে দিচ্ছি, ধরো কি বলে যে মানবহ লিখতি, মানুষ লিখছে। ঠিক আছে, মানবহ লিখতি, এখানে কর্ম আছে কি? না স্যার। চান যে প্রশ্ন করেছো সে কোথায়? না স্যার, নেই স্যার। নেই। তাহলে কর্তায় কি হয়? ভাব বাচ্চার নিয়ম কি? কর্তার সঙ্গে কি বিভক্তি? তুমি আনমিউট রাখো, আনমিউট রাখো। কর্তার সঙ্গে তৃতীয় বিভক্তি স্যার। তাহলে মানব শব্দ তৃতীয়তে কি রূপ হবে? নরেন নরাভ্যাম নরৈহি, মানবেন মানবাভ্যাম মানবৈহি। তাহলে মানবেন ক্রিয়াপদ কি? লিখছে। ধাতু কি? লিখ। লিখ ইয়াতে যোগ করলে কি হবে? লিখ্যাতে। সে কার মতো যাবে? এখানে কারো মতো যাওয়ার দরকার নেই, এখানে প্রথম পুরুষ এক বচন বাই ডিফল্ট। লিখিয়াতে লিখ্যে, তার প্রথম পুরুষ এক বচনে কি রূপ হয়? লিখ্যাতে। লিখতে, এটাই সব থেকে তাহলে সোজা স্যার। বাক্য, তাহলে বাক্য করদা মানবে না লিখ্যাতে, এখানে কোনো কিছু দেখারই দরকার নেই। আচ্ছা ঠিক স্যার, আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার এখন আগের গুলো এত জটিল ছিল, এটা বেশি সহজ তো সেজন্য মাথায় ঢুকলো না। স্যার বলছি কর্মবাচ্যে তো আপনি ওই ক্রিয়াপদ তৈরি নিয়মটা বললেন, ওটা তো শেপ ধাতুর মতো হচ্ছে। তো স্যার বলছি সেক্ষেত্রে ধরুন আপনি তো শেপ ধাতুর ওটা লটের রূপটা বললেন, তো যদি এবার ধরুন আমার বাক্য যদি লিড হ্যাঁ, বা আমি তো লং থাকে। ভ্যারাইটিতে আমি আসছি, ভ্যারাইটিতে আমি আসছি, আমি তো বেসিকটা এখন শেখালাম না, আচ্ছা স্যার, ঠিক আছে। ভ্যারাইটিতে আসছি আমি। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক এটা হয়ে গেল, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এখন দেখো আমরা যতগুলো উদাহরণ দিয়েছি সব অকারান্ত দিয়ে উদাহরণ দিয়েছি, সব বেশিরভাগ মানে অহম বাদ দিয়ে সবগুলো আমরা অকারান্ত দিয়ে উদাহরণ দিয়েছি। এখন ধরো যদি অন্য উদাহরণ যদি দেওয়া হয়, যেমন এখন আমরা একটা বাক্য নিয়ে নিলাম, শিশু গান করছে। শিশু গান করছে, তাহলে এখন শিশু শব্দ কার মতো যাবে? শিশু শব্দের কি আছে? সাধু শব্দের উকার মতো। আছে, উকার আছে। তাহলে তখন তুমি যদি তখন নরের মতো চালিয়ে দেওয়া হবে, তোমায় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এটা আমার কার কোন শব্দের মতো যাবে। তাহলে শিশু শব্দ কি আছে? শিশু শব্দ উকারান্ত, উকারান্ত হলে কার মতো যাবে? সাধুর মতো। সাধু শব্দ। তাহলে সাধু, সাধু, সাধব, শিশু, শিশু, শিশব, একটা শিশু, তাই কি শিশু। গান, গান শব্দ হচ্ছে ফল শব্দের মতো, ফলম ফলে ফলানি, গানম গানি গানানি। তাহলে এখানে আমি কি নেব? গানম
নেব। কেন? কারণ প্রথমাতেও গান শব্দ কর্ম, কর্মে দ্বিতীয়া হয়, দ্বিতীয়াতেও ফলম ফলে ফলানি, গানম গানে গানানি, তাহলে দ্বিতীয়াতেও কিনে নেবো গানম, করছে। হ্যাঁ, গানম গীতম যা খুশি করো, ওতে কোনো অসুবিধা নেই, দুটো শব্দই হয়। একটা ত প্রত্যয় করে গই ধাতু থেকে ত প্রত্যয় করে গীতম, আর লুট প্রত্যয় করে গানম, প্রত্যয় আলাদা, মানে একই, করছে। তাহলে কি করোতি কুরুতাহ কুরুবন্তি, তাহলে কোনটা নেব? কর্তাকে শিশু উত্তম পুরুষ না, আমরা নেই। মধ্যম পুরুষ না, তুমি তোমরা নেই। পুরুষ প্রথম পুরুষ, বচন এক বচন, তাহলে ক্রি ধাতুর প্রথম পুরুষ এক বচনে কি রূপ হয়? করতি। করোতি। ঠিক আছে, তেমনই ধরো না, এখানে যদি আমি বলতাম ধাতু হবে না? সে গায়তীও করতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি গান করছে একসঙ্গে করে দিতে পারো, গায়তী। শিশু কর্তা, গান করছে ক্রিয়া। ঠিক আছে, স্যার করো, কোনো অসুবিধা নেই, আমি না স্যার, বলছি না তো। স্যার যদি ডাইরেক্ট গায়তি করা হয় তাহলে স্যার ওটা ভাব বাচ্চার জন্য স্যার শিশুটাতে স্যার তৃতীয় প্রয়োগ হবে না? হ্যাঁ হবে, শিশু না গিয়াতে। ঠিক আছে, লতা নদী যাচ্ছে, অথবা মহিলাগুলি নদী যাচ্ছে, তাহলে এখানে কি হবে? কর্তাকে মহিলাগুলি, মহিলাগুলি, কর্ম নদী, নদী আর ক্রিয়াপদে যাচ্ছে ক্রিয়া। যাচ্ছে। তাহলে ধরো মহিলাগুলি কর্তা, কর্তৃবাচ্যে, কর্তার সঙ্গে কি বিভক্তি? প্রথমা। মহিলা শব্দ কার মতো যাবে? লতা শব্দের মতো। লতা তালাও শব্দের মতো। লতা লতে লতাহা, মহিলা মহিলে মহিলাহা, কোনটা নেব? মহিলাহা। মহিলাহা। মহিলা। মহিলাহা। নদী নদী নদ্যৌ নদ্যাহা, কর্মে কি বিভক্তি? দ্বিতীয়া। নদীম নদ্যৌ, নদীম নদী, তারপর কি আছে? নদী, নদী নদী, নদীহি, বিসর্গ আছে, নদীহি, তাহলে কোনটা নেব? নদীম, একটা নদী যেহেতু, নদীম। যাচ্ছে, গম ধাতু, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, কোনটা নেব? কর্তার বচন, কর্তাকে মহিলা, পুরুষ। গচ্ছন্তি। আরে বাবা, নিয়ম বলো, পুরুষ কি মহিলা শব্দ? মহিলা উত্তম পুরুষ, পুরুষ নয়, মধ্যম আমরা নেই, মধ্যম পুরুষ নেই, তোমরা নেই, প্রথম পুরুষ বচন, বহু বচন, বহু বচন, প্রথম পুরুষ বহু বচনে কি রূপ হয়? গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, কোনটা হবে? গচ্ছন্তি। গচ্ছন্তি। ঠিক আছে, আমি তোমাদেরকে বাক্য মানে যাওয়া আছে গচ্ছতি প্রয়োগ, আমি তোমাদেরকে সেটা শেখাচ্ছি না, আমি তোমাদেরকে নিয়মটা শেখাচ্ছি। তাই তোমরা নিয়মে জোর দাও, মানে যখন বেসিক বাক্য যাবে সেখানে তোমরা সহজেই করে ফেলবে, কিন্তু নিয়মে যে তখন কনসেন্ট্রেট করবে, বাক্য একটু এদিক ওদিক করে দিলেই তখন আর বাক্য রচনা করতে পারবে না। যেন নিয়মটা বলছি সেটা ফলো করবে, নিয়ম ফলো করবে। মহিলাগুলি নদী যাচ্ছে, কর্ম বাচ্ছে, এখানে কর্তাকে মহিলাগুলি, কর্ম নদী, ক্রিয়াপদ যাচ্ছে, কর্মবাচ্যের নিয়ম কর্তাই তৃতীয়া, কর্মে প্রথমা, কর্মের পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদ, তাহলে কর্তাকে মহিলা, তার সঙ্গে তৃতীয়া হলে কি হবে? কার মতো রূপ যাবে? লতা। লতা তৃতীয়াতে কেমন রূপ হয়? লতয়া লতয়া লতাভ্যাম লতাভিহি। আমি জিজ্ঞাসা করি তৃতীয়াতে, তৃতীয়াতে যেন একটাই রূপ হয়, লতয়া লতাভ্যাম লতাভিহি, তাহলে মহিলয়া মহিলাভ্যাম মহিলাভিহি, কোনটা করব? মহিলাভিহি। ঠিক আছে, কর্ম কি আছে? নদী, নদী, নদী। নদী, নদী কি করব? বিভক্তি হবে। প্রথম নদী প্রথমা বিভক্তি হবে, প্রথম। কর্মবাচ্য হবার জন্য। নদী নদ্যৌ নদ্যাহা নাকি, তাহলে কোনটা নেব? নদী নেব। নদী, গচ্ছন্তি কি করব? আগে ready করে নিব। গমের সাথে ইয় যোগ হবে। গম গম ধাতু ইয় যুক্ত তে। কর্মের পুরুষ বচন অনুসারে কর্মকে নদী, পুরুষ আমি আমরা তুমি তোমরা নয়, তাই প্রথম পুরুষ বচন এক বচন, তাই কি হয়ে যাবে? গম্যাতে। কি রূপ হয়ে যাবে? গম্যাতে। হিলাভিহি নদী গম্যে। তাহলে এখানে
শব্দ দেখে আমাকে পরিবর্তন করতে হতে পারে, এটা একটা দিক গেল। এরপরে 2 নম্বর দিক হচ্ছে যে আমাদের যদি অন্য লকারে দেয়, তাহলে অন্য লকার যদি দেয় তাহলে আমাকে সেইখানেও যেমন আমার কার রূপ হয়, সেপ ধাতুর যেমন রূপ হয় তেমনই আমাকে রূপ চালাতে হবে। তাহলে আমি যদি নর্মালি নিয়ে নিই যে সেপ ধাতুর রূপ যদি আমার অন্যান্য লকারের মুখস্থ থাকে, তাহলে এখানে আমি করতে পারবো না? পারবো না? হ্যাঁ স্যার পারবো। করতে পারবো। যদি পারবো এখানে স্যার। না থাকে তাহলে আমি করতে পারবো না। যদি আমার সেপ ধাতু মুখস্থ থাকে তাহলে আমি কি করতে পারবো? তাহলেই করতে পারবো, না থাকলে আমি করতে স্যার পারবো না। হ্যাঁ, শেপ ধাতুর যে সব লং লকার বিধিলিঙ্গ লকার ওগুলো মুখস্থ থাকলে মানে এটা নিয়ম যেভাবে হয় সেভাবেই হবে, তাই তো? যেমন এখানে যেমন তোমার ইয়ে আছে, যেমন ধরো না লোট লকার, লোট লকারে কেমন রূপ হয়? স্যার আমার কথা একটু শুনুন না স্যার, বলছিলাম আপনি যে নিয়মটা শেখালেন কর্মবাচ্যের ক্ষেত্রে, ধাতুরূপের ক্ষেত্রে, ঠিক আছে, ওটা শেপ ধাতুর মতোই হবে, শেপ ধাতুর মতোই তো, তাই তো? হ্যাঁ সেটাই তো বললাম, শুধু ইয়া লাগাতে হবে, তো সেটা থেকে বলিনি? হ্যাঁ, শেপ ধাতু তো ওইরকমই চলছে, সেম টু সেম। আমি সেটাই তো বলছি তোমাকে, শুধু ইয়েটা লাগাতে। আমি যেটা বলছি তুমি আগে শোনো না। ঠিক মানে আছে স্যার। কারণ ব্যক্তিগত ভাবে প্রশ্ন করতে গেলে বাকিদের সময়টা যাবে না, সময়ের একটা দাম আছে। তাহলে দেখো, যেমন লড লকারে হলো ইয়া লাগিয়ে, তেমন আমার যদি আমার ধাতুটা রেডি হয়ে যাচ্ছে কি সেপ ধাতু, তার সঙ্গে আমার ইয়া লাগাতে হচ্ছে। কোথায় লাগাতে হচ্ছে? কর্মবাচ্যে লাগাতে হচ্ছে না? হচ্ছে না? তাহলে সেখানে সেপ ধাতুর লোড লাকারে আমার রূপ কি হয়? সেবতাম। কি রূপ হয়? সেবতাম, সেবতাম। সেবতাম। তাহলে এখানে জফলা লাগিয়ে দিলে আমার কি রূপ হয়ে যাবে? সেব্যতাম, সেব্যতাম। তাহলে সেব্যতাম, সেব্যেতাম, সেব্যন্তাম, সেব্যস্ব, সেব্যেথাম, সেব্যধ্বম। তারপরে কি হবে? সেব্যই, সেব্যাবহৈ, সেব্যামহৈ। লং লকারে কি রূপ হতো? অসেবত। কি রূপ হতো? অসেবত রূপ হয় না? হয় না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? অসেব্যত। কি রূপ হবে? অসেব্যত, বুঝেছো? বিয়ত। তাহলে এইভাবে লকার চেঞ্জ হলে, তবে একটা জিনিস আমাদের বলে রাখি, খুব বেশি লকার দেয় না মানে পরিবর্তন করতে। জোরের উপরে লট দিতে পারে, জোরের উপরে লং দিতে পারে, জোরের উপরে লোড দিতে পারে। বাদ বাকি লকার সচরাচর ইএমআরএস লেভেলে তোমাদের আসবে। লট লকারই সম্ভাবনা বেশি, যদি এদিক ওদিক দেয়ও লোড বা লং পাবে, অন্য লকার সচরাচর মানে এই লেভেলে দেয় না। ঠিক আছে, কারণ প্রশ্নের একটা স্তর থাকে, সেজন্য এর থেকে উপরে দেবে না। তাই তোমরা যেমন বললাম এইভাবে তোমরা আশা করি করতে পারবে, অসুবিধা নেই আশা করি। হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে আমাদের যে আরেকটা আমাদের নেক্সট শেষ স্টেপ আমাদের যেটা বাকি আছে, সেটা হচ্ছে এতক্ষণ আমরা কর্তা কর্ম ক্রিয়া শুধু এগুলো নিয়েই কাজ করেছি, এর বাইরে আমরা কোনো কিছু কাজ করি। এখন যদি আমার এখন বাক্যটা হয় রাম হাত দিয়ে গৃহে গ্রন্থ লিখছে, আমার হচ্ছে এটা হচ্ছে বাক্য। মানে যখন আমার অন্যান্য কারকও থাকবে, এখানে শুধু কর্তা কর্মক্রিয়া আমরা নিচ্ছিলাম, এই সিচুয়েশনে আমাদের কি হবে? তাহলে প্রথম কাজ আমি কি বলেছি, বাক্যে কি করে নিতে হবে? কর্তা কর্মক্রিয়া আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে এই বাক্যের কর্তাকে? রাম, রাম। কর্মকে? গ্রন্থ। গ্রন্থ, গ্রন্থ। গ্রন্থ। ক্রিয়াপদকে? লিখছে। লিখছে। তাহলে এই তিনটেতে মেন ফোকাস রাখো, বাদ বাকিগুলো এখন সাইডে রাখো। তাহলে কর্তায় কি বিভক্তি? কর্তায় প্রথম বিভক্তি। প্রথম। তাহলে রামহ রামো রামাহ, কোনটা নেব? রামহ, রামহ। রামহ নেব। কি নেব? রামহ। রামহ। তাহলে এখন নিয়ে নিলাম রামহ। গ্রন্থ লিখছে, কর্ম কি? গ্রন্থ, দ্বিতীয়া। গ্রন্থ। কর্মে দ্বিতীয়া। কর্মে দ্বিতীয়া। গ্রন্থম গ্রন্থৌ গ্রন্থান। গ্রন্থ গ্রন্থান। কোনটা নেব? গ্রন্থ, গ্রন্থ। একটা আছে লিখছে, লিখতে লিখতঃ লিখন্তি। নিয়ম কি? কর্তার পুরুষ বচন। তাহলে কর্তাকে রাম, পুরুষ আমি আমরা নয়, তুমি তোমরা নয়, তাই মধ্যম পুরুষ উত্তম পুরুষ নয়, উত্তম পুরুষ নয়, প্রথম পুরুষ এক বচন। তাহলে লিখতে লিখতঃ লিখন্তির মধ্যে লিখতি নিয়ে নিলাম। এরপরে বাকিগুলো দিয়ে তাকাবো। হাত দিয়ে, তাহলে এটা কর্ম কারক আছে। আর গৃহে এখানে কি কারক আছে?
অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকে কি বিভক্তি হয় আমাদের? সপ্তমী সপ্তমী গৃহ শব্দের সপ্তমীতে কি রূপ হয়? গৃহে। তাহলে যেমন আছে আমি গৃহেটা অ্যাজ ইট ইজ লিখে নিলাম, গৃহে। ঠিক আছে, হাত দিয়ে, হাতের সংস্কৃত কি? হস্ত। তার তৃতীয়াতে রূপ কি হবে? হস্তেন হস্তেন হস্তাভ্যাম হস্তৈহি। আমি ধরে নিলাম একটা হাত দিয়েই লিখেছে, তাহলে কি হবে? হস্তেন। কি হবে? গৃহে গ্রন্থম লিখতি। এই বাক্যটাকে যদি আমি কর্মবাচ্য করি, সেম প্যাটার্ন, তাহলে কর্তায় কি বিভক্তি? তৃতীয়া। তাহলে রামেণ রামাভ্যাম রামৈহি, কোনটা নেব? রামেণ। রাম রামেণ। ঠিক। কর্মকে গ্রন্থ। গ্রন্থ। তাহলে গ্রন্থ গ্রন্থৌ গ্রন্থাঃ নরঃ নরো নরের মতো, তাহলে কি লিখে নেব? গ্রন্থ গ্রন্থ। এরপরে কি করব? ক্রিয়া পরে ক্রিয়া হবে কর্ম অনুসারে। আগে বানিয়ে নেব লিখ্যাতে, ইয় তে তে বানিয়ে নেব কর্মের পুরুষ বচন। কর্মকে কর্ম হচ্ছে গ্রন্থ। পুরুষ। পুরুষ প্রথম পুরুষ এক বচন। এক বচন। আমি আমরা নেই, তুমি তোমরা নেই, প্রথম পুরুষ বচন এক বচন। তাহলে লিখ্যাতে লিখিয়েতে লিখ্যান্তে কোনটা নিয়ে নেব? লিখ্যাতে। বাকি অধিকরণ আর করণ যেমন ছিল তেমনই থাকবে, এদের কোনো পরিবর্তন হবে না। তাই রামেণ হস্তেন গৃহে গ্রন্থ লিখ্যতে। তাহলে আমি এখানে যদি এদের বাকি কারকের উপর যদি ফোকাস নাও করি, আমার কিছু যায় আসে না, কারণ বাচ্য পরিবর্তনে ওদের কোনো ভূমিকা নেই, ওরা যেমন ছিল তেমনই থাকবে। চেঞ্জটা কার হয়? কর্তা কর্ম ক্রিয়া। কার চেঞ্জ হয়? কর্তা কর্ম ক্রিয়া। তাই আমার ফোকাস কোথায় থাকবে বাক্যের রচনায়? সবসময় কর্তা কর্ম ক্রিয়া, বাদ বাকিতে থাকবে না। ঠিক আছে। শেষ, লিস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কি যে কখনো তোমরা তৃতীয়াতে দেখবে রাম শব্দ তৃতীয়া, তার তোমরা রূপ কি করছো? রামেণ রূপ করছো, রামেণ। এখন যদি রামের বদলে কমল শব্দ দিয়ে দেয়, তাহলে সেখানে রূপটা কি হবে? কমলেন। কমলেন। তাহলে সেখানে রামেণ যেমন এখানে মূর্ধন্য ন হয়, কমলেন এখানে কি মূর্ধন্য হবে? না দন্তে কমলেন। তাহলে কোথায় দন্তীয় না হয় আর কোথায় মূর্ধন্য না হয়, এটাও একটু খেয়াল রাখবে। অনেকে রাম শব্দ বা নর শব্দ কপি করতে গিয়ে নত্বটাও কপি করে নেয়। তাই নত্বর নিয়ম হচ্ছে এক লাইনে মাথায় রাখবে, যদি সেই শব্দটার মধ্যে রি, র আর একটা মূর্ধন্য স যদি থাকে, তারপরে যদি দন্তীয় না থাকে কোনোভাবে, তাহলে সেইখানেই দন্তীয় নয়ের জায়গায় কি হবে? মূর্ধন্য ন হবে। আর হচ্ছে রি, র, মূর্ধন্য সা দন্তীয় নয়ের মাঝে যদি কতকগুলো বর্ণ থাকে, সেগুলোর ব্যবধান থাকলেও হয়। সেই বর্ণগুলো হচ্ছে স্বরবর্ণ। কি বর্ণ? স্বরবর্ণ। আর হচ্ছে হ, ইয়, ব, র, হজবর, আর ক বর্গ, প বর্গ, ক বর্গ আর প বর্গ। এগুলো যদি কোনো কারণে মাঝে থাকে তাহলে হবে, এগুলো শুধু থাকলে কিন্তু হবে না। তাহলে দন্তীয় নয় জায়গায় মূর্ধন্য তখনই হবে যদি সেই পদটার মধ্যে রি, র অথবা মূর্ধন্য স থাকে। রামে না এখানে রি, র, মূর্ধন্য স এর মধ্যে কেউ আছে? র আছে। তাই তারপরে নয়ের জায়গায় মূর্ধন্য না হয়ে যায়, মাতৃনাম। তাহলে সেইখানে মূর্ধন্য কেন হয়? কার পরে আছে? রি এর পরে আছে বলে। কার পরে আছে বলে? রি এর পরে আছে। আর মূর্ধন্য স এর পর থাকলেও হয়, যেমন ধরো না বিষ্ণু, হয় না? হয় না? মূর্ধন্য স এর পরে আছে বলে দন্ত্য না মূর্ধন্য। তাই রি, র, মূর্ধন্য স এর পরে দন্ত্য না থাকলে মূর্ধন্য হয়। মাঝে যদি এই বর্ণগুলোর ব্যবধান থাকে তা সত্ত্বেও হয়। ভালো করে রামেণকে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো? র, আ, ম, এ, ন, অ, এটাই তো পাবো। এখানে র আছে, এখানে ন আছে,
মাঝে কে কে আছে? আ, ম, এ। আর এ স্বরবর্ণের মধ্যে আসে, ম প বর্গের মধ্যে আসে, তাই দন্ত ন জায়গায় কি গেল? মূর্ধন্য ন হয়ে গেল। এখন যদি আমরা শব্দ নিয়ে নিতাম, আদর্শেন, আ, দ, অ, র, স, এ, ন, অ। এখানে র আছে না নেই? আছে। আছে। এখানে দন্তীয় ন আছে না নেই? আছে। তাহলে এখানে কি দন্তীয় ন জায়গায় মূর্ধন্য হবে না হবে না? হবে না, তালবস্য আছে। কারণ এখানে এ স্বরবর্ণ থাকলেও তালব্যস্য কিন্তু লিস্টের মধ্যে নেই, দেখো। তাই এখানে কি হবে না? দন্ত জায়গায় মূর্ধন্য হবে না। তাই আদর্শেন বানানে কি হবে? দন্তন্য। তাই বাক্য রচনা বা বাচ্য পরিবর্তন করতে গেলে দন্তীয় ন আর মূর্ধন্যের জন্য নিয়মটা মনে রাখবে। তার নিয়ম হচ্ছে এটা, রি র মূর্ধন্য ঠিক পরে থাকলে তো দন্ত মূর্ধন্য হবেই। যদি মাঝে এগুলোর ব্যবধান থাকে, স্বরবর্ণ, হয় বর্গ, ক বর্গ, প বর্গ, তাহলেও হবে। ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে আজকে এতটাই। যদি ছোটখাটো কারো দু একটা প্রশ্ন থাকে নিয়ে নেবো, না হলে আজকে এখানেই শেষ করব। সকলকে শুভরাত্রি। বলো। স্যার বলছি স্যার, কর্মকর্ত্রী একে একে বাচ্য একে 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 বলো, হ্যান্ড রেজ করো। স্যার শর্মিলা বলছি বলো। ইএমআরএস এ স্যার কি আমাদের ডাইরেক্ট বাচ্চা পরিবর্তন করতে দেবে? কোশ্চেনটা স্যার কিরকম আসবে? কোশ্চেন না বাচ্চা একটু সচরাচর এমসিকিউ আসবে। সেখানে যে অপশন গুলো থাকবে অনেক সময় কনফিউজিং হয়ে যাবে। যদি নিয়মটা তোমার ঠিকঠাক করে জানা থাকে তখনই করতে সুবিধা হবে। না হলে আমি সবসময় বলি, বাচ্চ পরিবর্তন বা এই ধরনের যে প্রশ্ন, নিজে খাতায় বাক্যটা লিখো, নিজে আগে বাচ্চ পরিবর্তন করো, তারপর অপশনে মেলাতে যাবে। যদি ডিরেক্ট বাচ্চ পরিবর্তন দেখে ওদের অপশন গুলো পড়ে নাও, গুলিয়ে গিয়ে ভুল উত্তরে দিয়ে আসবে, এই চান্সটাই বেশি থাকে। সেজন্য প্রথমেই ওদের বাক্য পড়বেই না অপশন, যেখানে দেখে বাচ্চ পরিবর্তন সেই বাক্যটাকে নিয়ে নাও, নিজে অ্যানালাইসিস করে একটা বাক্য রচনা করো, তারপরে ওদের সঙ্গে ম্যাচ করো। যে নিয়ম বললাম ওখানে অপশনই থাকবে, কিন্তু তোমরা এইভাবেই উত্তরটা দেবে, তাহলে দেখবে 100% কোনো কনফিউশন থাকবে না। নাহলে কিন্তু কনফিউশন রয়ে যাবে। ঠিক আছে, ঘরে এসে মনে হবে আরে এইটার জন্য এইটা হলো না, এখানে এই নিয়মটা তো মনে ছিল না। আচ্ছা হ্যাঁ, স্যার। মীনাক্ষীর কি প্রশ্ন আছে? হ্যালো স্যার। হুম। হ্যাঁ স্যার, আপনি এই মানে ওই নত্যবিধান শতবিধানে এটা বললেন, নত্যবিধানে যে রি র মূর্ধন্যষয়ের জাস্ট পরে যদি থাকে, রি র এর মূর্ধন্যষয়ের পরে যদি দন্তেন্য থাকে সেখানে মূর্ধন্য হয়। আর এই হ, য়, ব, র আর ক বর্গ আর প বর্গ ব্যবধানে, মানে এটা একটু বুঝিয়ে দেবেন আরেকবার? মানে মাঝে যদি এই বর্ণগুলো থাকে তাহলেও হয়। যেমন এই যে রামেনা বললাম, রয়ের ঠিক পরে কি দন্তন্য আছে এখানে? না না। তাহলে রামেনা মূর্ধন্য হলো কেন? তার মাঝে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো এই লিস্টার মধ্যে যারা আছে তারা থাকলে হবে। তাহলে এখানে আর এ দেখুন অচের মধ্যে পড়ে, ম হচ্ছে প বর্গের মধ্যে পড়ে, অন্য থাকলে হবে না। এখানে র আর ন ছিল, তা সত্ত্বেও এখানে হলো না। দেখুন নত্ব কেন হলো না? কারণ মধ্যে তালাবসার এ ছিল, এটা অচের মধ্যে এলেও তালাব্যাসটা কিন্তু লিস্টের মধ্যে দেখুন নেই এই লিস্টার মধ্যে। তাই মাঝে এগুলোর ব্যবধান থাকলেই হবে, না থাকলে অন্য বর্ণ থাকলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, মানে এই কিন্তু বর্ণগুলো স্যার ছাড়া অন্য যদি যে কোনো একটা বর্ণ অন্য এসে যায় তাহলে হবে না? হ্যাঁ, না হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, শ্রীমার বলছিলাম কি যে প্রশ্ন আছে? নরান যেহেতু শ্রীমা হ্যান্ড হ্যান্ড রেজ করো। শ্রীমার কি প্রশ্ন আছে? স্যার বলছি, কর্মকর্ত্রী বাচ্য বলে যে বাচ্চটা আছে সেটার একটু নিয়মটা বলবেন? কর্মকর্তৃ বাচ্য এখানে লাগবে না, আর সেটা সত্যি কথা বলতে একটু কঠিন, মানে এত সহজে মানে অল্প শর্ট টাইমের মধ্যে হবে না। ঠিক আছে, সেটা খুবই রেয়ার আর এই পরীক্ষার জন্য লাগবে না। বেশ, তারপরে আচ্ছা ঠিক তনিমা। আছে। স্যার বলছিলাম যে আপনি যে বললেন মানে ন আর মূর্ধন্যর ব্যাপারটা, তো হুম। নরানের ক্ষেত্রে তো অও আছে আবার আকারও আছে, স্বরবর্ণ আছে, কিন্তু সেখানে তো মূর্ধন্য না হয়ে দন্তান্ন হয় কেন? মানে দ্বিতীয় আর বহু বচনে বলছো তো? হ্যাঁ, হ্যাঁ তার স্যার। কি তার পিছনে আবার নিষেধ সূত্র আছে। এটা তো আমি জেনারেল নিয়ম বললাম, কিছু এক্সেপশন থাকে। তার এক্সেপশনের মধ্যে একটা অন্যতম এক্সেপশন হলো, যদি পদের অন্তে ডিরেক্ট দন্তীয় নটা থাকে তাহলে তার হয় না। একটা সূত্রে যে পদান্তস্য বলে, তার দ্বারা এখন নিষেধ হয়ে যায়, সেজন্য হয় না। ঠিক আছে, আচ্ছা স্যার। হ্যাঁ। আমি জেনারেলটা বললাম, দেখো ব্যতিক্রম তো থাকবেই। কারণ নত্য প্রকরণের জন্য আমি তোমাদেরকে এখানে যে সারটা বলেছি, মেন দুটো সূত্রের সার বলেছি। নত্য প্রকরণে দেখতে গেলে প্রায় 40টা সূত্র আছে,
তাহলে কিছুতে এক্সেপশনাল থেকেই যাবে, কিন্তু যেটা মেন তোমাদের লাগবে বেসিক সেটা বলে দিলাম আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ বেশ, তাহলে সকলকে শুভরাত্রি। হ্যাঁ, কি রুবিয়ার কি প্রশ্ন ছিল রুবিয়া? এই যে একটা বাক্য ছিল যে উদ্যানে খগহ কুজতি, এটা বলেছে যে বাক্যটা বহু বচনে পরিবর্তন করতে বলেছে, মানে ওখানে ওই ক্রিয়াটার বহু বচন না শুধুমাত্র খগ যে ওয়ার্ডটা আছে সেটার যদি খগহার জায়গায় খগাহা করে দাও তাহলে উদ্যানে খগাহা কুজতি, এই বাক্যটা কি ঠিক হবে? না কুজন্তি হবে তো তখন। হ্যাঁ, করতে সিম্পল না, নিয়মিত আছে কর্তার পুরুষ বচন অনুসারে ক্রিয়া, তাহলে কর্তায় যদি বচন চেঞ্জ হয় ক্রিয়াপদও বাই ডিফল্ট হবে না চেঞ্জ? কিন্তু স্যার ওখানে অপশন ছিল যে মানে উদ্যানে খগাহা কুজন্তি একটা তো ছিল না, উদ্যানে সু খগাহা কুজন্তি এটা ছিল। উদ্যানেষু খগাহা, কুজন্তি। তাহলে সবগুলোই ইয়েতে বহু বচনে করতে বলছে, উদ্যানে শব্দটা উদ্যানেষু করতে বলেছে, হুম হুম। ঠিক আছে? হ্যাঁ এটা এই অপশনটা হবে তো। হ্যাঁ, উদ্যানেষু খগাহা কুজন্তি হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, সকলকে শুভরাত্রি।